Hello students, this is your friend come educator Bishwadip Das, and today we are going to discuss about the further topics of Magadha. And if you have not checked those previous videos yet, then please go and check it out first, then come to the next video to learn better. And don't forget to subscribe our channel, the IQ Booster, to make your IQ more sharper. So without wasting any more time, we are going to discuss about the next topic, which is going to be the topic number 3. আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হবে রাইজ অফ মাগাধারি, যে ফার্দার টপিকস গুলো সেগুলো। আজকে আমরা যেমন একটু রিক্যাপ করি দিই, আমি একটু রিক্যাপ করালে সবসময় ভালো হয়। একটু রিক্যাপ, আমাদের প্রথম ছিল হর্ষঙ্গ হাসিন মাসুক শাহ। আমি আগে বলেছিলাম যে কি করে আমরা মনে রাখবো। আমাদের মৌর্য বংশ অব্দি হয়ে গেছে, তাই তো। গতকাল আমি বলেছিলাম যে 261 বিসিতে একটা যুদ্ধ হয়, যে যুদ্ধে অংশ গ্রহণ করেন দুজন। প্রথমত হচ্ছেন কলিঙ্গরাজ অনন্ত মহাপদ্মনাভ, অনন্ত মহাপদ্মনাভন, এবং এর বিরুদ্ধে যুদ্ধ করেন কলিঙ্গরাজ অশোক। এই যুদ্ধ হয় কলিঙ্গতে। এই যুদ্ধের অপর নাম দ্য ব্যাটেল অফ কলিঙ্গ। এটা হয় 261 বিসিতে। কি জন্য হয়েছিল? কলিঙ্গ কার দখলে আসবে, কলিঙ্গ কার দখলে আসবে সেটার জন্য এই যুদ্ধ হয়েছিল। তো মূলত এর পিছনে যে মেন দায়ী ছিল সেটা আমি বলেছিলাম, যে অশোকা এক স্ত্রীর প্রেমে পড়েন এবং তাকে বিবাহ প্রস্তাব দেন, কিন্তু মানে দুর্ভাগ্যবশত সেই স্ত্রী তাকে প্রত্যাখ্যান করেন এবং তারপর মানে সেই জায়গাটাকে অশোকের সেটা একটু ইগো হার্ট করে দেয়, এবং তার পরবর্তীকালে সে মগধ আক্রমণ করে, কলিঙ্গ আক্রমণ করে। কলিঙ্গ হচ্ছে বর্তমান কালের উড়িষ্যা রাজ্যকে বলা হয়। ওড়িশা, জগন্নাথপুরী, এই জায়গাটা উড়িষ্যাতে ছিল হচ্ছে কলিঙ্গ। আচ্ছা, এখানে এরপরে আমরা যে মেন কোশ্চেনে আসবো সেটা হচ্ছে সম্রাট অশোক। এরপরে আমরা জানি যে উপগুপ্ত নামে একজন বৌদ্ধ ভিক্ষু, ভিক্ষু মানে হচ্ছে তিনি ভিক্ষা করেন না, কিন্তু অবভিয়াসলি বৌদ্ধ ভিক্ষু মানে হচ্ছে এমন একজন যিনি বৌদ্ধ ধর্মের শিক্ষা দেন, বলে বুদ্ধিস্ট গুরু। বৌদ্ধ ভিক্ষু উপগুপ্তর কাছে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং তিনি মানে মেনে নেন যে তিনি হিন্দু ধর্ম ত্যাগ করেন এবং বৌদ্ধ ধর্ম মানেন, এবং পরবর্তীকালে কোনোদিনও কোনো যুদ্ধ করেননি। কলিঙ্গ যুদ্ধ ছিল তার জীবনের শেষ যুদ্ধ, যেখানে তার হৃদয় সম্পূর্ণভাবে পরিবর্তন হয়। কারণ তিনি দেখেন যে চারিদিকে নারী পুরুষ নির্বিশেষে সবাই মানে কেবল রক্ত বন্যা বয়ে গেছে, যেটা দেখে তার মন অনেকটা হলেও একটু নরম হয় এবং তিনি যুদ্ধ ছেড়ে দেন। এর পরবর্তীকালে তিনি তার একটা ভাইপো ছিল, নেফিউ, যাকে আমরা বলি নেফিউ, তার কাছে তিনি জানতে পারেন বুদ্ধ দেবের ব্যাপারে, আর তিনি বুদ্ধ দেবের থেকে অনেক কিছু ইনফ্লুয়েন্সড হন এবং পরবর্তীকালে একজন বৌদ্ধ ভিক্ষু যার নাম ছিল উপগুপ্ত, এর কাছ থেকে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এতদূর ছিল আমাদের মেন। এরপরে আমাদের মেন কোশ্চেন যেটা আসবে, যে অশোক কিন্তু বৌদ্ধ ধর্ম ছড়ানোর জন্য বিভিন্ন শিলালেখ বা শিলালিপি লেখেন, যাকে অশোকের শিলালিপি বলা হয়। কিসের শিলালিপি বলা হয়? অশোকের শিলালিপি। প্রায় 14,000-এরও বেশি অশোকের শিলালিপি রয়েছে, 14,000-এরও বেশি। এখানে দুটা ভাষা ব্যবহার হতো বা মাধ্যম বা মিডিয়াম, আগে যে আমরা বলি না মিডিয়াম, দুটো ছিল। একটা হচ্ছে ব্রাহ্মী, একটা হচ্ছে ব্রাহ্মী লিপি, আর একটা হচ্ছে খরষ্ঠী লিপি। একটা হচ্ছে ব্রাহ্মী লিপি আর একটা হচ্ছে খরষ্ঠী লিপি। ব্রাহ্মী লিপি এবং খরষ্ঠী লিপির মধ্যে উত্তর ভারতে মূলত চলতো, নর্থ ইন্ডিয়াতে চলতো ব্রাহ্মী লিপি এবং সাউথ ইন্ডিয়াতে চলতো মূলত খরষ্ঠী লিপি। এই ব্রাহ্মী ও খরষ্ঠী হচ্ছে এমন দুই লিপি যেটা কেবলমাত্র অশোকের শিলালিপিতেই ব্যবহার করার প্রচলন সবচেয়ে বেশি ছিল।
আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন আসছে যে ভারতের যে অশোক স্তম্ভ রয়েছে, অশোক স্তম্ভ এবং অশোক চক্র, এটা অশোকের শিলালিপি থেকেই ছিল। অশোক স্তম্ভ আমরা দেখেছি মূলত 3টা সিংহ, কিন্তু পিছনে আরেকটা ছিল, 4টা সিংহ মূলত ছিল। ওটা হচ্ছে অশোক স্তম্ভ। আর অশোক চক্র মূলত অশোকের শিলালিপি থেকে ইন্সপায়ার্ড হয়ে না। আচ্ছা, এবার যে মেইন ব্যাপারটা আসছে সেটা হলো যে এই যে অশোকের যে শিলালিপি, এর মাধ্যম দুটো ছিল। আমি বললামই, একটা ছিল ব্রাহ্মী, উত্তর ভারতে কি হতো, উত্তর ভারতে হতো ব্রাহ্মী লিপি, এবং দক্ষিণ ভারতে হতো খরষ্ঠী লিপি। এটা গেল অশোকের শিলালিপি। এছাড়া বৌদ্ধ ধর্মকে সারা পৃথিবীতে ছড়িয়ে ফেলার জন্য তিনি বিভিন্ন জনকে পাঠান, বিভিন্ন দেশে বিভিন্ন জনকে পাঠান, যার মধ্যে অন্যতম ছিলেন তার নিজের পুত্র মহেন্দ্র এবং তার একটা কন্যা ছিল, এটা ছিল মূলত সান, আর সংঘমিত্রা। কি নাম? সংঘমিত্রা। সংঘমিত্রা ছিল তার ডটার। পুত্র মহেন্দ্র এবং সংঘমিত্রাকে তিনি বিভিন্ন দেশে বিদেশে পাঠান, কেবলমাত্র একটা উদ্দেশ্যে যাতে বৌদ্ধ ধর্ম অনেক বিস্তার লাভ করেন, টু স্প্রেড দ্য বুদ্ধিজম এবং দ্য হিউম্যানস। সেজন্য তিনি কাকে পাঠান? সুপুত্র মহেন্দ্র ও সংঘমিত্রাকে। এটা গেল মেইন কোশ্চেন আমাদের। এরপর আমরা যেটা জানবো, যেটা একবার শর্টে আমরা সমস্ত বংশর প্রতিষ্ঠাতা আর এর একটু রিক্যাপ করে নিই, যেটা আমাদের খুব ভালো হবে। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতাকে, হর্ষ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বিম্বিসার। বিম্বিসারের ছেলের নাম হচ্ছে কি রাজা অজাতশত্রু। রাজা অজাতশত্রু কি করেছিলেন? বিম্বিসারকে হত্যা করেছিলেন, সেজন্য তাকে পিতৃহন্তাকারীও বলা হয়। তিনি কুনিক রাজা নামেও খ্যাত। তিনি মহাশিলা কণ্টক নামে অস্ত্র তৈরি করেন। এর পরবর্তী রাজা আসেন হচ্ছে কি শিশুনাগ বংশ। শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা স্বয়ং সম্রাট শিশুনাগ। এরপরে আসেন নন্দ বংশ। নন্দ বংশের প্রতিষ্ঠাতা আমাদের হচ্ছে কি মহাপদ্ম নন্দ, এবং তারপরেই আসছে ধনানন্দ। মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। আমি অলরেডি বলেছিলাম যে নন্দ বংশকে কি করে দমন করে মৌর্য বংশ উত্থান লাভ করে, এবং মৌর্য বংশ মগধের ইতিহাসে সবচেয়ে চিরস্মরণীয় একটা সাম্রাজ্য ছিল বা ডাইনেস্টি ছিল। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে স্বয়ং চন্দ্রগুপ্ত মৌর্য। তার প্রধানমন্ত্রী পদে ছিলেন হচ্ছে গিয়ে স্বয়ং চাণক্য বা কৌটিল্য। চাণক্য বা কৌটিল্য যে গ্রন্থটা লিখেন তার নাম হচ্ছে গিয়ে কি কৌটিল্যের অর্থশাস্ত্র। 1 মিনিট। সম্রাট অশোক ছিল এখানকার সব থেকে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। সম্রাট অশোক 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ করেন অনন্ত মহাপদ্ম নামের বিরুদ্ধে। এর পরবর্তীকালে তার শেষ রাজা ছিল হচ্ছে বৃহদ্রথ। মৌর্য বংশের শেষ রাজা ছিল বৃহদ্রথ, যাকে হত্যা করেন পুষ্যমিত্র শুঙ্গ, এবং শুঙ্গ বংশ প্রতিষ্ঠাতা হয়। শুঙ্গ বংশের একটাই শাসক ছিল পুষ্যমিত্র শুঙ্গ। এরপর আর কোন শাসক আসেনি। কান্ন বংশ আমাদের কাছে অতটা ইম্পর্টেন্ট না, তাই কান্ন বংশের ব্যাপারে আমরা স্কিপ করছি। এরপর আসছে সাতবাহন ডাইনাস্টি বা সাতবাহানা ডাইনাস্টি। সাতবাহানা ডাইনাস্টি। সাতবাহানা ডাইনাস্টির ফাউন্ডার মানে প্রতিষ্ঠাতা হচ্ছে সিমুক। কি নাম? সিমুক। আমরা মেন জিনিস দেখবো, কারণ ইতিহাস বলতে গেলে অনেক একটা ভাস্ট জিনিস তো। এবং ইতিহাস আজকে যদি আমরা ইন্ডাস ভ্যালি থেকে ধরি, তার আগে তো অনেক পাথর স্টোন এসেছিল, হ্যাঁ অনেক কিছু ছিল। তো আমরা মূলত ইন্ডাস ভ্যালি থেকে ধরছি। ইন্ডাস ভ্যালি আজ থেকে 5000 বছর আগেকার লেখা, মানে আগের একটা সিভিলাইজেশন। যীশু খ্রিস্টের জন্মই হয়েছে এখন 2000 বছর প্রায়। এই 2000 বছরের 5 মানে গ্যাপ কতটা, ঠিক আছে। এবার এত কিছুকে 2.5 বছর, এই 2500 বছরের 5000 বছরের ইতিহাস জানা কিন্তু মানে খুব একটা টাফ ব্যাপার, যে পুঙ্খানুপুঙ্খ কি হয়েছিল। ইতিহাস সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে যেটা তার বর্তমান সময় ইম্প্যাক্ট ফেলে, এবং যেটা বর্তমান সময়ের সাথে আমাদের কাছে ইম্পর্টেন্ট, যেটা করে গেছে তারা কৃতিত্ব। ইতিহাস এমন কোন ব্যক্তিকে মনে রাখে না যে কিছুই করেনি, যেমন কান্ন বংশ, এরা মগধের ইতিহাসে কিচ্ছু করেনি, সেজন্য কান্ন বংশ আমাদের কাছে অতটা ইম্পর্টেন্ট না। সাতবাহন বংশ ইম্পর্টেন্ট। এরপরে এইভাবে আমরা কি করবো, যে যেগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট, এগুলো যেগুলো পরীক্ষা আসে আমরা সেগুলোই বলবো। কারণ আমাদের কাছে বলতে গেলে ইতিহাস একটা বহুত ভাস্ট একটা সাবজেক্ট। সবকিছুকে কি বলবো, যে ক্যাপচার করা বা সবকিছুকে রেকগনাইজ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। সেই কারণে আমরা মেন জায়গাগুলো ডিসকাস করবো, যেগুলো বেশি করে পরীক্ষা আছে, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো রেলিভেন্ট, সেগুলো। ওকে, সো
ফাউন্ডারকে আমাদের মনে রাখতে হবে, আমাদের কিন্তু হার্ড ওয়ার্ক না, হার্ড ওয়ার্কের তো করতেই হবে, হার্ড ওয়ার্কের সাথে সাথে স্মার্ট ওয়ার্ক করতে হবে। স্মার্ট ওয়ার্ক ইজ মাচ মোর ভ্যালুয়েবল দ্যান হার্ড ওয়ার্ক, এটা মনে রাখতে হবে। তো ফাউন্ডার ছিল এটা। এবার আমাদের সর্বশেষ গ্রেটেস্ট এম্পায়ার, গ্রেটেস্ট এম্পায়ার, ইএমপি লিখছি, ওকে। এখানে ছিল গৌতমী পুত্র সাতকর্ণী। কে? গৌতমী পুত্র সাতকর্ণী, গৌতমী পুত্র সাতকর্ণী। এখানে একটা মনে রাখা বিষয় যে এখান থেকে যে হাসিন মাসুক শাহ থেকে যে কব দিয়ে কাণ্ড বংশ অব্দি, এই 6টা ডাইনাস্টি, এই যে 6 ডাইনাস্টিজ আর হিয়ার, এরা কিন্তু তার মাতৃ পরিচয় বহন করতো না। এরা যা বহন করত সেটা ছিল তাদের পিতৃ পরিচয়, অর্থাৎ তারা সবসময় তার পিতার যে বংশের পরিচয় সেটা দিয়ে তারা সমস্ত কিছু, মানে তাদের পরিচয় পত্র ছিল তাদের পিতৃ বংশ। যেমন হর্ষঙ্গ বংশে আমরা জানি না যে ওর রানীর নাম কি ছিল বা কি ছিল, কারণ এরা সবসময় কিন্তু পিতৃ দিকটা দিয়েই চলতো। ঠিক আছে, আজকে আমরা কেবল এতটুকু জানি যে চন্দ্রগুপ্ত মৌর্য কাকে বিয়ে করেছে, না তাই তো? আমরা এটাও তো জানি না যে মানে এরপরে কি হয়েছিল, তার আগে কি হয়েছিল, তাদের বংশের সূত্রপাত কোথায়। ঠিক আছে, আমরা এইসব জানি না, সরি ফর দ্যাট। এবার এই সমস্ত কিছু জানার একমাত্র কারণ কি, যে যখন ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ছিল সেটা ছিল মূলত মাতৃতান্ত্রিক, কিন্তু যখন বৈদিক পিরিয়ডের সূচনা হয়, বৈদিক পিরিয়ড বা বৈদিক যুগ, একটু এটা নিয়ে ডিসকাস করে দিই। বৈদিক পিরিয়ড যেটা, বৈদিক পিরিয়ড দুই ভাগে ভাগ হয়। একটা কি কি, একটা হচ্ছে প্রি বৈদিক পিরিয়ড আর একটা হচ্ছে পোস্ট বৈদিক পিরিয়ড, বা আর্লি আর লেটার, যে কোনো একটু ভাগ করা যেতে পারে। আর্লি বৈদিক পিরিয়ড বা প্রি বৈদিক পিরিয়ডে কি হয়েছিল, প্রি না আর্লি করে দিই, এই সময় ঋগ্বেদ রচনা হয়েছিল, এবং পোস্ট বৈদিক পিরিয়ডে বাকি সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, উপনিষদ, তারপর হচ্ছে কি অরণ্য, বিভিন্ন উপনিষদ আছে, দুটা এপিক আছে, রামায়ণ মহাভারত, এসব আছে বৈদিক পিরিয়ডে। এটা শর্ট গেল। এবার এই সমস্ত যে বৈদিক পিরিয়ড, কেন বললাম বৈদিক পিরিয়ড থেকে কিন্তু আমাদের মূলত পিতৃ যে সমাজ, মানে কি বলবো, যে পুরুষতান্ত্রিক সমাজ, পিতৃতান্ত্রিক সমাজ, সেটা মানে উন্মোচন ঘটে। কিন্তু এই সাতবাহন বংশ একটু আলাদা ছিল, একটু কন্ট্রাস্টিং ইমেজ হচ্ছে সাতবাহন ডাইনাস্টির। কেন? সাতবাহন ডাইনাস্টি কিন্তু কখনো তার পিতৃর পরিচয় দিয়ে ইতিহাসে তারা নাম করেনি, তারা সবসময় দিচ্ছে তাদের মাতৃনাম বা মায়ের নাম। সেজন্য তার যে ফাউন্ডার সে ছিল শিমুখ, কিন্তু গ্রেটেস্ট এম্পায়ার যে ছিল গৌতমী পুত্র সাতকর্ণী। আমরা এই যে গৌতমী নাম কেন, তার অর্থাৎ তার মায়ের নাম ছিল গৌতমী। এখানে তার পিতার পরিচয় আমরা পাচ্ছি না, পিতার পরিচয় দিচ্ছে না। ওরা কিসের মাধ্যমে দিচ্ছে? তার মায়ের নামে। এটা কি, এরা মূলত ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনকে ফলো করতে বলে মানে মনে করা হয়, কারণ এটা ছিল মূলত মায়ের দিকের যে বংশ, মায়ের দিকের যে পরিচয়, মায়ের পরিচয় দিয়ে তারা নিজের পরিচয় দিত, এই যে এই পুত্র সাতকর্ণী। ঠিক আছে, আর এর সর্বশেষ রাজা, একদম মানে লাস্ট এম্পায়ার যে ছিল, তিনি হচ্ছে বশিষ্ঠী পুত্র পুল্লুমামি। বশিষ্ঠী পুত্র পুল্লুমামি, বশিষ্ঠী পুত্র পুল্লুমামি লাস্ট এম্পায়ার ছিল আমাদের বশিষ্ঠী পুত্র পুল্লুমামি। আমাদের এতটুকুই মনে রাখতে হবে, এর ছাড়া আর কিচ্ছু দরকার নেই, এতটুকু এনাফ আমাদের জন্য। ঠিক আছে, সাতবাহন ডাইনাস্টি ফাউন্ডারকে শিমুখ, গ্রেটেস্ট এম্পায়ার কে গৌতমী পুত্র সাতকর্ণী, লাস্ট এম্পায়ার হচ্ছে বশিষ্ঠ পুত্র পুল্লুমামি। আচ্ছা, একটা জিনিস আমার একটু ছুটে গেছিল, আমি রিক্যাপ করে দিচ্ছি, যে মৌর্য বংশের যে সম্রাট অশোক ছিল তার বিভিন্ন শিলালিপি ছিল, তাই তো? এই শিলালিপি গুলাতে তিনি ছদ্মনাম ব্যবহার করতেন। ছদ্মনাম কি? কোন একটা লেখক বা লেখিকা দেখবা অনেক সময়, যেমন অনেক সাহিত্যের ক্ষেত্রে দেখা যায়, মূলত এটা সাহিত্যের বা লিটারেচারের দিক থেকে দেখা যায়, যে যার নাম বড়, যে সমস্ত লেখক লেখিকা যাদের নাম অপেক্ষাকৃত বড়, তারা কি করে একটা অনেক ছোট ছোট নাম রাখে। ঠিক আছে, যেমন যদি আমরা বলি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম কি ছিল? ভানু সিংহ। অনেকে পড়েছে হয়তো ভানু সিংহের পত্রাবলী। যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার নাম কি ছিল? অনিলা দেবী, তাই কিনা? এই সমস্ত নাম। আবার যেমন আমি বলতে পারি যে নারায়ণ গঙ্গোপাধ্যায়, এটা অনেকের নাম শুনেছে, নারায়ণ গঙ্গোপাধ্যায় কিন্তু নারায়ণ গঙ্গোপাধ্যায়ের আসল নাম না। ঠিক আছে, তার আসল নাম হচ্ছে তারাদাস বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তার আসল নাম কি? তারাদাস বন্দ্যোপাধ্যায়। এবার এই যে সমস্ত নাম, এগুলো ছদ্মনাম, অর্থাৎ
যে আসল নাম সেটাকে লুকিয়ে রেখে অন্য নামে তিনি সে সমস্ত ইয়েগুলো লিখেন, অর্থাৎ ব্যক্তিত্ব এক, কিন্তু যে নামটা তিনি ইউজ করছেন সেটি আলাদা। তো সম্রাট অশোক যে সমস্ত ছদ্মনাম ব্যবহার করছেন সেটা মূলত দুটার খোঁজ পাওয়া গেছে। একটা হচ্ছে প্রিয়দর্শী, প্রিয়দর্শী, আর একটা কি মগধ নরেশ, মগধ নরেশ। এই নরেশের সন্ধি বিচ্ছেদ করলে আমরা পাবো কি নরের ঈশ্বর। নরেশ কথাটি এসে নর প্লাস ঈশ্বর এই দুটো শব্দের মিলিত প্রভাবে। নরেশ কথা তো মগধে যারা বসবাস করে, অর্থাৎ মগধের যারা বাসিন্দা, সেই সমস্ত বাসিন্দাদের ভগবান রূপে বা দেবতা রূপে মানে কি বলবো যে সম্রাট অশোক নিজেকে প্রমাণ করতে চেয়েছিলেন। সেই জন্য মগধে যারা বসবাস করতো অর্থাৎ মগধের বাসিন্দা, তাদেরকে তিনি মানে তাদের কাছে তিনি একটা দেবতা বা ভগবান তুল্য তিনি মনে করতেন। সেই জন্য তিনি যে সমস্ত নাম ব্যবহার করেন তার মধ্যে অন্যতম হচ্ছে মগধ নরেশ, মানে মগধের মানুষের অর্থাৎ মগধের বাসিন্দাদের কাছে ভগবান তুল্য। আর প্রিয়দর্শী তার একটা ছদ্মনামই ছিল। এই দুই ছদ্মনাম তার বিশেষ শিলালিপিগুলোতে বিশেষ উল্লেখযোগ্য। এটা গেল মেইন কথা। ওকে, আচ্ছা, আর এখান থেকে প্রিয়দর্শী থেকে মনে করি প্রিয়দর্শিকা একটা বইও রয়েছে, হর্ষবর্ধনের লেখা প্রিয়দর্শিকা, ঠিক আছে। নাগানন্দ প্রিয়দর্শিকা সব হর্ষবর্ধনের লেখা। তো প্রিয়দর্শী আর প্রিয়দর্শিকা দুটো আলাদা জিনিস, ঠিক আছে। প্রিয়দর্শী নাম সম্রাট অশোকের, আর প্রিয়দর্শিকা একটা পুস্তক যেটা লিখেছিলেন পুষ্যভূতি বংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা রাজা হর্ষবর্ধন। তিনিই ছিলেন যে প্রাচীন ভারতের সর্বশেষ হিন্দু রাজা, ঠিক আছে। মানে সর্বশেষ রাজা, হিন্দু রাজা বলাটা ভুল, সর্বশেষ রাজা। এই কারণে পর হিন্দু রাজা আরো অনেকে আসে, এটা একটু মিস্টেক হয়ে গেল। ওকে, এটা ছিল মেন। ওকে, এবার সাতবাহন ডাইনাস্টি আমরা বুঝলাম। সাতবাহন ডাইনাস্টির পর আমরা আরেকটু ডিটেলসে যাবো আজকে। সাতবাহন ডাইনাস্টির পর আমরা আরেকটু ডিটেলসে যাবো। এখান থেকে যতটুকু কোশ্চেন আসে আমি বলে দিয়েছি অলরেডি। এরপরে আর এখান থেকে আর কোশ্চেন আসার চান্স খুবই কম, ঠিক আছে। আরেকবার বলছি কি কি, হাসিন মাসুক শাহ, হাসিন মসুক শাহ। এরপর আছে কি আইএসপিকে, কি আছে আইএসপিকে। এর মানে আমাদেরকে জানতে হবে আই মানে কি, what I stands for, S কি, what it stands for, P মানে কি, K মানে কি, তাই তো। এর মানে কি ইডলি সাম্বার পাটি সাপটা কল্লা নাকি না, এর হচ্ছে গিয়ে ইন্ডো গ্রিক। কি ইন্ডো গ্রিক, যেগুলো যেগুলো বেসিক ইনফরমেশন সেগুলোই দেবো, ঠিক আছে। এটা হচ্ছে শক, SHAKS, সাকাজ, বা যাকে আমরা বাংলাতে বলি শক। এটা হচ্ছে পল্লব, আর এটা হচ্ছে কুষাণ, এটা হচ্ছে গে কুষাণ। এবার আমাদেরকে জানতে হবে যে এই যে আমরা জানলাম হাসিন মাসুক শাহ, আমরা সাতবাহন ডাইনাস্টি অব্দি দেখে নিয়েছি সবকিছু। এর মধ্যে মেন হবে আমাদের মৌর্য বংশ, মৌর্য বংশ আর নন্দ বংশ, আর তারপরে সাতবাহন। যদি মানে গুরুত্বপূর্ণ হিসাবে ডিভিশন করতে হয় তাহলে 1, দেন ইটস 2, দেন ইটস 3। আর যদি প্রথমে বলে তো হর্ষঙ্গ বংশ, এটা হচ্ছে 4। এইগুলো থেকেই প্রশ্ন আসে, প্রশ্ন আসে এই 4টা বংশ থেকে। আমি আরেকবার মগধের ম্যাপ দেখিয়ে দিচ্ছি। মগধের ম্যাপ কত বড় ছিল এক্স্যাক্টলি? মগধের ম্যাপ আফগানিস্তান অব্দি ছিল, বিহার টু আফগানিস্তান, বিহার টু আফগানিস্তান, AFG। আফগানিস্তান কি করে পেয়েছিল বলেছিলাম যে মৌর্য সম্রাট অশোক সেলুকাসের সাথে যুদ্ধ করে এবং যুদ্ধে সেলুকাস হেরে দেয় এবং তারপরে আফগানিস্তান সেটা দাহেজ হিসাবে ডাউরি হিসাবে পায়। এটা আমি বলেছিলাম যে কি করে পেয়েছিল। যেগুলো সত্যি সেগুলো না দেখে থাকা ওর জন্য বললাম আগের ভিডিও গুলো দেখে এসে তারপর দেখো। তাছাড়া কারণ হিস্ট্রি একটা খুব থরলি ভাবে আমি যাচ্ছি, ঠিক আছে। তো মাঝখান থেকে আমি একটা ভিডিও দেখলাম তো সেরকম কোনো লাভ নাই, তোর জন্য বলছি আগে গুলো দেখে এসে তারপরে দেখো, তাহলে পরিষ্কার বোঝা যাবে, ঠিক আছে। আচ্ছা, তো ইন্ডো গ্রিক, শক, কুষাণ, পল্লব। আচ্ছা, ইন্ডো গ্রিকের মধ্যে আমরা যেটা মেন দেখবো যে কি কি প্রশ্ন আসতে পারে। ওকে, কি কি প্রশ্ন আসতে পারে ইন্ডো গ্রিকের কি কি। ইন্ডো গ্রিকের মধ্যে রাজাদের মধ্যে ফেমাস ছিল হচ্ছে মিনান্দার। মিনান্দার, মিনান্দার ছিলেন বিখ্যাত রাজা। মিনান্দার বিখ্যাত ছিলেন, কেন বিখ্যাত ছিলেন বললাম
Menander was a famous personality and Menander was a famous person or the famous emperor of Indo-Greek. But why? কেন? তিনি বিখ্যাত ছিলেন ফর হিজ জুডিশিয়াল সিস্টেম, বিচার ব্যবস্থার জন্য। কিসের জন্য? বিচার ব্যবস্থা। মানে তার বিচার ব্যবস্থা এত কড়া ছিল আর এত সুসংগঠিত ছিল যে সবাই বিচার পেত, এটা বলা রয়েছে। তিনি ছিলেন মিনান্দার, যাকে আমরা অনেকভাবে বলি। ইন্ডো গ্রিকরা যে জায়গা থেকে এসেছিল সেই জায়গাটার নাম ছিল ব্যাকটেরিয়া। ইয়েস, ব্যাকটেরিয়া। খাওয়ার ব্যাকটেরিয়া যেমন হয় ওরকম ব্যাকটেরিয়া নাম। তো ইন্ডো গ্রিক যে জায়গা থেকে আসে সেটার নাম কি? ব্যাকটেরিয়া। তাই সেই অঞ্চলটাকে বলা হয়, সেই অঞ্চলটার নামই ব্যাকটেরিয়া। এবং যেহেতু ওই অঞ্চল থেকে ইন্ডো গ্রিকরা বিলং করে, তা ইন্ডো গ্রিকদের অন্য নাম হচ্ছে ব্যাকট্রিয় গ্রিক। ব্যাকট্রিয় গ্রিক কোথা থেকে আসে? ব্যাকটেরিয়া থেকে আসে। ব্যাকটেরিয়া কিন্তু একটা অঞ্চলের নাম। হ্যাঁ, আমি আবার বলছি, এটা জীবাণু না। ব্যাকট্রিয় গ্রিক বা ব্যাকটেরিয়া অঞ্চল থেকে এরা বিলং করতো। ওকে, 3 নাম্বার হচ্ছে কি? এরাই ছিল যারা পৃথিবীতে প্রথম সোনার মুদ্রার প্রচলন করে। সোনার মুদ্রা প্রচলন। এই ক্ষেত্রে বলে রাখা ভালো যে ভারতের একটা রাজা ছিল, যখন আমরা তুগলক বংশ পড়বো, যে দিল্লি সালতানাতে যে তুগলক বংশ, এই তুগলক বংশ একটা রাজা ছিল মোহাম্মদ বিন তুগলক। এই তুগলক রাজা মোহাম্মদ বিন তুগলককেও কিন্তু পাগলা রাজা বলা হয়। ঠিক আছে, পাগলা রাজা বলার একটা কারণ রয়েছে। পাগলা রাজা বলে কেন? 1 মিনিট। হ্যাঁ, তো যেটা আমি বলছিলাম, মোহাম্মদ বিন তুগলককেও কিন্তু পাগলা রাজা বলা হয়। কেন? এই মোহাম্মদ বিন তুগলক যিনি ছিলেন, তিনি মূলত সোনার মুদ্রার প্রচলন করে, যাকে আমরা আশারফি বলি। সোনার মুদ্রার নাম ছিল কি? সোনার মুদ্রাকে কি বলা হতো? আশারফি। 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 যেমন পুষ্পা সিনেমাতে একটা গান ছিল, তেরি ঝলক আশারফি শ্রীবল্লী। শ্রীবল্লীকে আশারফি বলতে, শ্রীবল্লীর ঝলক তার কাছে আশারফির মতো, মানে সোনার মুদ্রার মতো। ঠিক আছে, তো আশারফি মানে হচ্ছে সোনার মুদ্রা। ঠিক আছে, তো পুষ্পা সিনেমায় আশারফির কার সাথে তুলনা করা হয়েছে? একটা ঝলক আশারফি ইকুয়ালস টু এক ঝলক অফ শ্রীবল্লী। এটাই তো। আচ্ছা, এটা অঙ্ক। আশারফি মানে হচ্ছে সোনার মুদ্রা। ঠিক আছে, তো এই মোহাম্মদ বিন তুগলক, মানে এমবিটি লিখছি, মোহাম্মদ বিন তুগলক কি করেছিল? এই বেটা সোনার মুদ্রা একটা নিল। ঠিক আছে, এবার ওর পরে দেখা লিখে দিলে 10 টাকা। গোটা মেটেলটা কিন্তু সোনা, ওর ভ্যালু মার্কেটে মিনিমাম 10,000 টাকা, আমি ধরলাম। ঠিক আছে, কিন্তু ওই বেটা লিখেছে সোনার মুদ্রার উপর 10 টাকা। তো ওর যে ছাপানো ভ্যালুটা ওর অ্যাকচুয়াল ভ্যালু থেকে অনেক বেশি। তো যারা চিনতো, সোনা দানা চিনে যারা ভালো মতো, যে তারা জানে যে মার্কেটে কার কত ভ্যালু, তো তারা কি করতো? এই সমস্ত কয়েন গুলাকে নিত আর গলিয়ে গলিয়ে মার্কেটে বিক্রি করতো গয়না বানিয়ে। তো যেখানে তার 10 টাকা লাভ হতো, সেই জায়গাতে ওই বেটারা আরো 10,000 টাকা লাভ করছে। তো এটা থেকে তো এটা 100 টাইমস বেটার। সেই জন্য কি আছে, দেশে না কাঙাল পড়ে দেয়। এছাড়া তিনি আরো অনেক কিছু করেছেন, যার জন্য তাকে পাগলা রাজা বলা হয়। তিনি গঙ্গার দোয়াব অঞ্চল থেকে অনেক কর উঠান, যদিও সেই করের উঠানোর পিছনে কেন কাঙাল পড়ে গেছিল, যে সেই সময় খরা হয়ে গেছিল। এবার সেখানে জল সেচ ব্যবস্থা সেরকম ভালো ছিল না, সেচ ব্যবস্থা হয়নি, ট্যাক্স বাড়িয়ে দিল আর ফসল ফলেনি, সেজন্য বিদ্রোহ হয়, অনেক কিছু হয়েছিল। দোয়াব টোয়াব অঞ্চলে অনেক কিছু হয়েছিল। 2 নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব বলে, এটাও বলে রাখলাম। ঠিক আছে, এটা সোনার মুদ্রা কে ইন্ট্রোডিউস করে? ইন্দো গ্রিকস। এর মধ্যে ফেমাস রাজা কে? রাজা মিনান্দার। কোন অঞ্চল থেকে এসেছিল? ব্যাকটেরিয়া, তাই এদেরকে ব্যাকটেরিয় গ্রিক বলা হয়। এরাই প্রথম সোনার মুদ্রা প্রচলন করে। এরপর আসে শক, পল্লব আর কুষাণ। শকটা আমরা পরে জানবো, এটা আমরা জানবো হচ্ছে যখন আমরা গুপ্তা এম্পায়ারে ঢুকবো, গুপ্ত সাম্রাজ্যে, তখন। পল্লবটাও আমরা একটু পরেই জানবো, কারণ সবকিছু বলে দিলে কি আর সাসপেন্স। আর হিস্ট্রি এমন একটা জিনিস না যে একটু থরলি চললে ভাল লাগে, নাহলে আমি এখন বললাম হ্যাঁ হ্যাঁ এটা করেছিল ওটা করেছিল, মাথায় ঢুকবে না। ম্যাপের মাধ্যমে পরিষ্কার ভাবে দেখাবো, যাতে একদম মাইন্ডে বসে যায়। কুষাণ কি? কুষাণ বংশের। এবার এটা একটু আমরা এক ঝলকে দেখে নিই। আচ্ছা, পল্লব বংশ একটু বলে রাখি। পল্লব বংশের
দুটো রাজা মেন, দুটো নামই মনে রাখতে হবে। এক প্রথম হচ্ছে মহেন্দ্র বর্মন, দ্বিতীয় হচ্ছে নৃসিংহদেব বর্মন। আর এর চেয়ে বেশি কিচ্ছু দরকার না। প্রথম নাম মহেন্দ্র বর্মন এমবি, আর দ্বিতীয় নাম হচ্ছে নৃসিংহদেব বর্মন এনডিবি। এটা মনে রাখলাম, ঠিক আছে। কুষাণ বংশের ফাউন্ডার, এবার আসছে মেন বংশ, ঠিক আছে। 57 খ্রিস্টপূর্বাব্দ, এটা খুব ইম্পর্টেন্ট। 57 এডি, সরি খ্রিস্টপূর্বাব্দ 57 খ্রিস্টাব্দে, 57 এডিতে কি হয়, কুষাণ বংশ প্রতিষ্ঠা লাভ করে। কার হাত ধরে? ফার্স্ট কদফিসেস। কি নাম? ফার্স্ট কদফিসেস, কদবেল না কিন্তু, কদফিসেস। যার অপর নাম কুজুল কদফিসেস। কি নাম? কুজুল কদফিসেস, কদফিসেস, কুজুল কদফিসেস 57 এডিতে। এর পরবর্তী শাসক আছেন হচ্ছে কি সেকেন্ড কদফিসেস, কদফিসেস। এবং এরপর যেটা সব থেকে বেশি প্রচলিত, এর পরবর্তী রাজা হন সবচেয়ে সর্বশ্রেষ্ঠ রাজা, কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কনিষ্ক। কনিষ্ক, কনিষ্ক কত সালে সিংহাসনে বসেন? 78 এডি। এটা খুব ধরে, এই 57 আর 78 এডি। এই 78 এডিতে কনিষ্কর মগধের সিংহাসনে বসেন। হ্যাঁ, আমি একটা কথা বলে রাখি, এই যত কিছু আমরা বললাম, এই পল্লব বাদে, শক বাদে, ঠিক আছে, যত কিছু বললাম সব মগধের অ্যাসপেক্টেই তৈরি হওয়া, মগধের অ্যাসপেক্টেই হয়েছে। কনিষ্ক 78 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন, এবং যবে থেকে তিনি সিংহাসনে বসেন তবে থেকে একটা নতুন অব্দ বা নতুন বছর গণনা চালু হয়। যেমন খ্রিস্টাব্দ, যীশু খ্রিস্টের জন্মের পর থেকে চলে খ্রিস্টাব্দ। খ্রিস্টাব্দের আমরা একটু সন্ধি বিশ্লেষণ করি। খ্রিস্টাব্দ, খ্রিস্টাব্দ কি হবে? খ্রিস্ট যোগ অব্দ। এই অব্দ, খ্রিস্ট মানে আমরা জানি যীশু খ্রিস্ট, আর অব্দ কথার অর্থ কি? কোন একটা নতুন বছর গণনা হওয়ার সূচনা। এই অব্দ বিভিন্ন জন বিভিন্ন ভাবে ব্যবহার করেন, ঠিক আছে। এই অব্দ কথার অর্থ হচ্ছে গিয়ে যে নতুন কিছু, নতুন কোন ক্যালেন্ডার বা নতুন কোন বছর গণনা হওয়ার একদম ফার্স্ট স্টেজ, ঠিক আছে। যেমন খ্রিস্ট জন্মের পর থেকে শুরু হয় খ্রিস্টাব্দ, 1 খ্রিস্টাব্দ, 2 খ্রিস্টাব্দ। 78 খ্রিস্টাব্দ মানে কি? যীশু খ্রিস্টের জন্মের 78 বছর পূর্ণ হয়ে গেছে, কথা বোঝা যাচ্ছে। 57 খ্রিস্টাব্দ মানে কি? এডি মানে খ্রিস্টাব্দ, যে যীশু খ্রিস্টের জন্মের 57 বছর পর হয়েছে, কথা বোঝা গেল। সেরকমই কনিষ্ক যখন সিংহাসন লাভ করেন, তিনি নতুন একটা অব্দ বা নতুন একটা বছর গণনার পদ্ধতি চালু করেন, যাকে আমরা বলি কি, খুব ইম্পর্টেন্ট, কনিষ্কাব্দ। কি? কনিষ্কাব্দ, যার অপর নাম শকাব্দ। কনিষ্কাব্দ বা শকাব্দ কত এডি? 78 এডি। এটা মনে রাখতে হবে, 78 এডি, ঠিক আছে, 78 এডি। এখানে আমি বললাম যে শক, এই শক বংশ আর এই শক কিন্তু আলাদা, ঠিক আছে, ওটা আমরা পরে জানবো। বললাম এটা আমি গুপ্তা পিরিয়ডে বলবো, আর পল্লবটা আমরা আরো ভালো করে বুঝাবো যখন তখন হবে। যে মানে পল্লব বুঝাতে গেলে আমাকে চালুক্য বংশটাও বুঝাতে হবে। তো চালুক্যতে যখন আমরা প্রসিড করবো তখন আমরা গোটা ভারতের অ্যাসপেক্টে বুঝাবো যে এদের কি কি ওদের মানে কাজ করে গেছেন ওরা, ঠিক আছে, জাতি ইতিহাস ওদেরকে মনে রেখেছে। এটা গেল আমাদের মেইন, ঠিক আছে। এরপর আমরা শুধুমাত্র আজকে একটা ইন্ট্রোডাকশন দিয়ে ছাড়বো। ইন্ট্রোডাকশনটা কি হবে? এমন ইন্ট্রোডাকশন যেটা হবে মূলত গুপ্তা পিরিয়ডের ইন্ট্রোডাকশন। ওকে, লাস্টে একবার রিক্যাপ করে নিয়ে মেন কোশ্চেন গুলো যেগুলো ওটা বলে দিয়ে আজকের ভিডিও শেষ হবে। এরপর আসে গুপ্তা পিরিয়ড। গুপ্তা পিরিয়ডের পর উত্তর ভারতে একটাই শাসন আছে যাকে বলে বর্ধনা ডাইনাস্টি। বর্ধনা, যাকে আমরা অন্য ভাষায় বলি পুষ্যভূতি, যাকে আমরা অন্য ভাষায় বলি কি পুষ্যভূতি বংশ। গুপ্তা ডাইনাস্টির ফাউন্ডার যে বা যিনি মানে কি বলবো যে যিনি ফাউন্ডারকে বাংলা নামে মনে পড়ছে না, ফাউন্ডার বা যিনি প্রতিষ্ঠাতা, অবভিয়াসলি প্রতিষ্ঠাতা, তিনি হচ্ছেন কি শ্রীগুপ্ত। কি নাম? শ্রীগুপ্ত।
এরপরে অনেক রাজা আসেন, আমি পরপরই বলে দিচ্ছি এটা, কারণ এই ডাইনাস্টিটা খুব ইম্পর্টেন্ট ডাইনাস্টি। ওকে, গুপ্তা ডাইনাস্টি, মৌর্যন ডাইনাস্টি, ঠিক আছে, তারপর আমাদের সাতবাহন ডাইনাস্টি, পুষ্যভূতি ডাইনাস্টি, এগুলো সব ইম্পর্টেন্ট ডাইনাস্টি। এরপর আসে ঘটোৎকচ গুপ্ত। ঘটোৎকচ গুপ্ত, ভীমের ছেলের নাম যেমন ছিল ঘটোৎকচ, ঘটোৎকচ। এরপর আসছে চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত 1। এরপর আসে সমুদ্রগুপ্ত, কি নাম? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের পর আসে আমাদের কুমারগুপ্ত, সরি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা চন্দ্রগুপ্ত দ্য সেকেন্ড। এরপর আসে কুমারগুপ্ত, কুমারগুপ্ত, এবং তারপরে সর্বশেষ শেষ শাসক স্কন্দগুপ্ত, স্কন্দগুপ্ত। এদের ব্যাপারে আমরা খুব ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে আজকে ভিডিও শেষ করবো, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। শ্রীগুপ্ত মূলত, শ্রীগুপ্তর ঘর, আজকে শুধু আমরা একটু ইন্ট্রোডাকশন। শ্রীগুপ্ত হচ্ছে মূলত গুপ্ত বংশের ফাউন্ডার, এবং তার ছেলে হচ্ছে ঘটোৎকচ গুপ্ত। ঘটোৎকচ গুপ্ত আর শ্রীগুপ্ত দুজনে একটা উপাধি ধারণ করেছিলেন, যেটা হচ্ছে কমন উপাধি, সেটা হচ্ছে মহারাজ উপাধি, মহারাজ বা মহারাজা, মহারাজ উপাধি। ঠিক আছে, চন্দ্রগুপ্ত প্রথম। আচ্ছা, এখানে একটা গুলিয়ে দেওয়ার বিষয়, চন্দ্রগুপ্ত আর মৌর্য বংশের চন্দ্রগুপ্ত মৌর্য দুজন আলাদা, এটা খুব বাচ্চারা গুলিয়ে দেয়। চন্দ্রগুপ্ত আর চন্দ্রগুপ্ত মৌর্য কি এক? না, দুটো আলাদা। চন্দ্রগুপ্ত মৌর্য যখন উল্লেখ করে দিবে তখনই বুঝে নিতে হবে ওটা যে মৌর্য বংশ থেকে দিয়েছে। আর যদি শুধু চন্দ্রগুপ্ত বলে, ইট মিনস এটা মৌর্য না, এটা গুপ্ত। কোন মতে ওরা অত পাগল না যে মৌর্য বলতে ভুলে যাবে। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য দুটো আলাদা। চন্দ্রগুপ্ত এক, ইনি মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করেন। উপাধি কি? মহারাজা ধীরাজ, মহারাজা ধীরাজ মানে সর্বোৎকৃষ্ট মহারাজা। ঠিক আছে, মানে এরা তো মহারাজ ছিল, আর এ করেছে মহারাজা ধীরাজ। অনেক সিরিয়ালে বলতে শোনা যায় এগুলো। সমুদ্রগুপ্ত ছিলেন সর্বশ্রেষ্ঠ শাসক। সমুদ্রগুপ্তর মতো বীণা বাদক কেউ ছিলেন না। ঠিক আছে, সমুদ্রগুপ্ত খুব ভালো, সে তার বীণা এসে বাজাতে পারতেন। সমুদ্রগুপ্তকে কবিরাজও বলা হয়, যেহেতু তিনি মানে কি বলবো যে সুর বা বাদ্যযন্ত্র খুব ভালো বাজাতেন, তাদেরকে কবিরাজ বলা হয়। কবিদের রাজা, এবং খুব ভালো কবিতা লিখতেন। ঠিক আছে, অনেকে কবিরাজ মানে ভাবে যে যারা ওষুধ টষুধ দেয় তারা, কিন্তু এখানে কবিরাজ মানে হচ্ছে কবি, মানে কবিতাদের রাজা, মানে যিনি কবির রাজা। তো সমুদ্রগুপ্ত খুব ভালো, খুব পারদর্শী, তিনি খুব সঙ্গীত চর্চা খুব ভালো ছিল। সমুদ্রগুপ্ত খুব দক্ষ বীণা বাদক ছিলেন, তিনি খুব দক্ষ সেতার বাদক ছিলেন। সমুদ্রগুপ্ত বিভিন্ন বই লিখে গেছেন, তিনি অত্যন্ত ভালো কবিতা লিখতেন। এই সমস্ত গুণের জন্য তাকে কবিরাজ আখ্যা দেওয়া হয়। কি আখ্যা দেওয়া হয়? কবিরাজ। এছাড়া যেটা সর্বোৎকৃষ্ট কোয়েশ্চেন, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়। সমুদ্রগুপ্তকে কি বলা হয়? ভারতের নেপোলিয়ান। কেন? নেপোলিয়ান বোনাপার্ট কে ছিলেন এটা তোমরা হয়তো অনেকে জানো, অনেকে জানো না। নেপোলিয়ান বোনাপার্ট ছিলেন মূলত একজন লেফটেন্যান্ট জেনারেল, লেফটেন্যান্ট যিনি ছিলেন মূলত ফ্রান্সের। এবং খুব একটা চিরাচরিত গল্প আছে যে যখন নেপোলিয়ান জন্মগ্রহণ করেন, তার হাতের পুষ্টি দেখার জন্য মানে বিভিন্ন যে অ্যাস্ট্রোলজার তাদেরকে ডাকা হয়, এবং তার হাতের কোনো রেখা ছিল না। ঠিক আছে, একটু বয়স হওয়ার পর, ছোটবেলাতে না, একটু বড়তে। তো যখন তিনি দেখাতে যান হাত, তার হাতে কোনো রেখা ছিল না। তো তখন উনি কি করেছিলেন, তার কাছে যে চাকু বা তরোয়াল থাকতো, তিনি হাতটা একদম কেটে দেন এবং বলে যে এটাই আমার রেখা, আমি নিজের রেখা নিজে টানলাম। এবং ওই রেখা টানার পর থেকে হিস্ট্রি ওকে একদম হাত জোর করে মনে রেখেছে। নেপোলিয়ান বোনাপার্ট, কর্সিকা দ্বীপে তার জন্ম ছিল। নেপোলিয়ান বোনাপার্ট এত দক্ষ যোদ্ধা, ওকে সারা জীবন কেউ হারাতে পারেনি। নো ওয়ান হ্যাড ডিফিটেড হিম, কেউ তাকে যুদ্ধে হারাতে পারেনি। সেই রকম ভারতের সমুদ্রগুপ্ত কিন্তু সেরকম। সমুদ্রগুপ্ত এত যুদ্ধে পারদর্শী, এত দক্ষ ব্যক্তিত্ব তার, যে তাকে কেউ হারাতেই পারেনি কোনোদিনও যুদ্ধে। তাই একে নেপোলিয়ান অফ ইন্ডিয়া বলা হয়। নেপোলিয়ান অফ ইন্ডিয়া বলা হয়। নেপোলিয়ান অফ ইন্ডিয়া বলা হয়। ঠিক আছে,
দ্বিতীয় চন্দ্রগুপ্ত কেন বললাম, এরপরে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সবাই নবরত্ন ছিল। কি ছিল? নবরত্ন। এর মধ্যে মেন ছিলেন আর্যভট্ট, বরাহমিহির, খর্পণক। ঠিক আছে, আর্যভট্ট যিনি সূর্য, হ্যাঁ খুব ভালো কোশ্চেন একটা মনে পড়লো, যে আর্যভট্ট যিনি ছিলেন তিনি একটা বই লেখেন, যিনি শূন্যের ব্যবহারও চালু করেছিলেন, আর তাছাড়া তিনি একটা বই লিখেন যার নাম হচ্ছে সূর্য সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? সূর্য সিদ্ধান্ত। সূর্য সিদ্ধান্ত নামক গ্রন্থ কে লিখেন? আর্যভট্ট। এছাড়া বরাহমিহির ছিলেন, খর্পণক ছিলেন, এরা প্রভৃতি নবরত্ন ছিলেন। ঠিক আছে, নবরত্নদের মেন তিনজন ছিলেন, যার মধ্যে নবরত্নের 9টাই মেন, কিন্তু মেন যাদেরকে সবচেয়ে বেশি সমাদৃত করা হয় তিনি হচ্ছেন 3টা। একটা হচ্ছে আর্যভট্ট, দ্বিতীয় হচ্ছে আমাদের বরাহমিহির, এবং তৃতীয় হচ্ছে আমাদের খর্পণক। কুমারগুপ্ত কেন প্রসিদ্ধ? কুমারগুপ্ত করেছিলেন কি? নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। নালন্দা, বিহারে নালন্দা রয়েছে না, বললাম না সব মগধের অ্যাসপেক্টে। নালন্দা বিশ্ববিদ্যালয় মূলত একটা বৌদ্ধ বিহার ছিল। ঠিক আছে, নালন্দা বিশ্ববিদ্যালয় পরবর্তীকালে বখতিয়ার খিলজি এসে সেটাকে ধ্বংস করে দেয়। নালন্দা বিশ্ববিদ্যালয়ে দেশ বিদেশ থেকে বিভিন্ন মানুষ পড়তে আসতো, বিভিন্ন ছাত্রছাত্রীরা আসতো। নালন্দা বিশ্ববিদ্যালয়ে পরবর্তীকালে মহাযান, আমি আগের ভিডিওতে বলেছিলাম বৌদ্ধরা 3 ভাগে ভাগ হয়ে যান, হিনযান, মহাযান, বজ্রযান। এর মধ্যে মহাযান ছিল এদের কাছে মেন। নালন্দা বিশ্ববিদ্যালয়ে মহাযান বৌদ্ধ ধর্ম বা মহাযান চিন্তাধারা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। ঠিক আছে, এই শকদের পরাজিত করেন। কাকে? শকদের। বললাম আমি বলবো, আমি উল্লেখ করবো, আমি বলেছিলাম শক একটা জাতি। হ্যাঁ, শক কোনো বংশ না, শকও একটা জাতি আর হুনও একটা জাতি। তিনি শকদের পরাজিত করেন এবং একটা টাইটেল নিয়ে নেন। সেই টাইটেলটার নাম কি জানা আছে? বিক্রমাদিত্য। এটা হলো মেন। আর স্কন্দগুপ্ত একটা টাইটেল নেন, এই টাইটেলটা তিনি হুনদেরকে পরাজিত করে নেন। হুন যখন আফগানিস্তান, এবার একটু বলি, এবার একটু এটা মিটাই এবং একটু এবার বলতে শুরু করি যে মেন কনসেপ্টটা কি। আমি সবই বললাম, যে যে প্রশ্ন আসে, কে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে, সূর্য সিদ্ধান্ত কার লেখা, বরাহমিহির কেন বিখ্যাত, তিনি কার রাজসভায় সদস্য, সবকিছু বলে দিই। এবার একটু মেনটা দেখি, যে এই জায়গাটা আমাদের ভারত, এই জায়গাটা, আর এটা রাফ ম্যাপ আছে। ওকে, এটা রাফ ম্যাপ। ওকে, এই জায়গাটা থেকে এটা পাকিস্তান, এটা আফগানিস্তান, এই সাইড থেকে একটা জাতি ক্রমাগত আক্রমণ করতে থাকে ভারতকে। সেই সময় এই জাতিটার নাম ছিল হুন জাতি। এরা খুব কি বলবো নির্মম জাতি ছিল। এই হুনরা ভারতে আক্রমণ করতে থাকে এবং সেই সময় মগধের সিংহাসনে বসেছিলেন স্কন্দগুপ্ত। এই স্কন্দগুপ্ত বিভিন্ন পন্থা অবলম্বন করে হুনদেরকে ডিফিট করে দেন। ঠিক আছে, এবং এটা ডিফিট করার পর তিনি একদম বুক ফুলে 36 ইঞ্চি, এবং তারপরে তিনি কি করে, যে এই হুনদেরকে পরাজিত করার পর তিনি একটা উপাধি নেন। এই উপাধিটার নাম হচ্ছে কি? বিক্রমাদিত্য। মনে রাখো, কুমারগুপ্ত শকদেরকে পরাজিত করেন। ঠিক আছে, সরি একটু ভুল ইনফরমেশন দিয়ে দিয়েছি, একটু ল্যাক অফ নলেজ হয়ে গেছিল, সরি ফর দ্যাট। আর স্কন্দগুপ্ত তো বিক্রমাদিত্য উপাধি ধারণ করেনি, কিন্তু শকদেরকে কিন্তু কুমারগুপ্ত পরাজিত করেন না, সরি ফর দ্যাট। শকদেরকে পরাজিত করেন হচ্ছে আমাদের চন্দ্রগুপ্ত 2। ঠিক আছে, বিক্রমাদিত্য। তো আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি, যেহেতু একটু আমার মিস্টেক গেছে। ঠিক আছে, তো আরেকবার আমি বলে দিচ্ছি। ওকে, আমি পরপর নাম দিচ্ছি। যে মহারাজ উপাধি কে কে নিয়েছিল? শ্রীগুপ্ত আর ঘটোৎকচ গুপ্ত। আমি নাম লিখছি। হ্যাঁ, মহারাজা ধীরাজ, মহারাজা ধীরাজ কে নেন? আমাদের চন্দ্রগুপ্ত 1।
চন্দ্রগুপ্তা 1। আচ্ছা, এরপরে কি নেপোলিয়ন অফ ইন্ডিয়া, নেপোলিয়ন অফ ইন্ডিয়া কবিরাজ কাকে বলা হয়? সমুদ্রগুপ্ত। কি নাম? সমুদ্রগুপ্ত। এছাড়া এরপরে কি আসেন যে বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য, বিক্রমাদিত্য কে নেন? চন্দ্রগুপ্ত 2, চন্দ্রগুপ্তা 2। এবং এছাড়া নেন চন্দ্রগুপ্ত কার জন্য নেন? শকদেরকে পরাজিত করেন। আমি আগে ভুল করে কুমারগুপ্ত বলে দিয়েছিলাম, এটা চন্দ্রগুপ্ত 2 হবে। শকদের পরাজিত করার পর, শকদের পরাজিত করার পর কি লিখে নেন? চন্দ্রগুপ্ত 2 বিক্রমাদিত্য উপাধি নেন। এছাড়াও আরেকজন নেন, তিনি ছিলেন হচ্ছে গিয়ে স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত তিনি কাদেরকে পরাজিত করে নেন? হুনদের। হুনদেরকে পরাজিত করে বিক্রমাদিত্য উপাধি নেন। ঠিক আছে। আচ্ছা, এছাড়া নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? আমাদের কুমারগুপ্ত। ঠিক আছে, নালন্দা বিশ্ববিদ্যালয় কুমারগুপ্ত। এখানে কোন পরবর্তীকালে এটাকে কে ধ্বংস করেন? বখতিয়ার খিলজি। বখতিয়ার খিলজি কে আমরা পরে জানবো। তিনি ছিলেন হচ্ছে গিয়ে মূলত কেন বলে মোহাম্মদ ঘুরির 4 জন প্রধান দাসের মধ্যে একজন। 4 জন দাসের নাম ছিল হচ্ছে কি আমাদের বখতিয়ার খিলজি, কুতুবুদ্দিন আইবক, ইয়ালদোজ আর কুবাজা। এই 4 জন ছিল। এছাড়া অনেকজন ছিল, আমি এই মূলত 4 জন ছিল। আচ্ছা, নালন্দা এবং কুমারগুপ্ত, এটা ছিল আমাদের মেইন জিনিস। এছাড়া কি কি বললাম যে নবরত্ন কার সবাই ছিল? চন্দ্রগুপ্ত 2 এর সবাই নবরত্ন ছিল। কি ছিল? নবরত্ন। নব মানে 9, রত্ন মানে 9টা রত্ন। এর মধ্যে প্রধান 3 জন আর্যভট্ট, বরাহ মিহির, খর্পনাগ। আর্যভট্ট সূর্য সিদ্ধান্ত নামে একটি গ্রন্থ লেখেন এবং তিনি নবরত্নের সবাই ছিলেন। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে? কুমারগুপ্ত। কোন ধর্ম ছড়িয়ে পড়েন? মহাযান। মহাযান মতামত ছড়িয়ে পড়ে। কবিরাজ উপাধি কে নেন? সমুদ্রগুপ্ত। কেন নেন? কারণ তিনি খুব কবিতার রাজা। আমি তোমাকে বললামই অলরেডি, নেপোলিয়ন অফ ইন্ডিয়া তাকেই বলা হয় কারণ তিনি। কিন্তু হ্যাঁ, নেপোলিয়ন অফ ইরান, নেপোলিয়ন অফ ইরান এটা কাকে বলা হয়? নেপোলিয়ন অফ ইরান এটা হচ্ছে কি নাদির শাহ, নাসির বলছি, নাদির শাহকে বলা হয়। তো এই ছিল আজকের ভিডিও, একটা ছোট্ট ইন্ট্রোডাকশন টাইপের। ইন্ট্রোডাকশনে অনেক ডিটেলসে আলোচনা করা হয়েছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটা লাইক করো, শেয়ার করে দাও যাতে আরো ভালো ভালো কন্টেন্ট তোমরা পেতে পারো। আর সরি একটু ভয়েসে যদি ডিস্টার্ব হয়ে থাকে, কারণ মাইক খুব তাড়াতাড়ি আসছে। আর যদি বুঝে থাকো তাহলে একটা লাইক করো, একটা শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও। থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।